আসসালামু আলাইকুম। আমরা গ্রাউন্ড টিস্যু দেখেছি, ভাস্কুলার টিস্যু দেখেছি এবং এপিডার্মাল টিস্যু দেখেছি এবং সবসময় উদ্ভিদের কাণ্ডে এবং মূলে দেখেছি। এখন বাকি রইল শুধু উদ্ভিদের পাতা। পাতার ক্ষেত্রে আমরা সবগুলো টিস্যু এবার একসাথে দেখব। একটা পাতা এরকম থাকে, তো পাতাটার যদি আপনি এই পাশে তাকান, তো এই ভিউটা আপনি দেখতে পাবেন। উপরের আবরণ হলো এইটা, আপার এপিডার্মিস। পাতার নিচের দিকে কিন্তু আরেকটা এপিডার্মিস থাকে। এপিডার্মিস মানে আবরণ বা ত্বক, এই যে এইটা। ওকে, উপরে ইউজুয়ালি স্টোমাটাটা থাকে না, বিশেষ করে যে পাতাগুলোর দুই পৃষ্ঠ দেখতে দুই ধরনের, বিষম পৃষ্ঠ পাতা যাদেরকে বলা হয়। স্টোমাটা নিচের দিকে থাকে এবং দুই এপিডার্মিসের মাঝখানে যে টিস্যুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব প্যারেনকাইমা কোষ বা গ্রাউন্ড টিস্যু। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভাস্কুলার টিস্যু আছে। আমি পুরো ব্যাপারটা নিয়েই এখন ভিডিওতে আলোচনা করব। সো আমরা প্রথম থেকে শুরু করি। দিস ইজ এ পাতা, এটা হলো এপিডার্মিস, এইটাও হলো এপিডার্মিস। তো লোয়ার সারফেসের দিকে পত্ররন্ধ্র থাকে, স্টোমাটা। তো কেন লোয়ার সারফেসের দিকে থাকে? আপনাদের বইতে তো এগুলো নাই, তারপরও আপনাদের মনে প্রশ্ন আসে। আমি এগুলো বলবো, যে আমি যেগুলো বলবো দেখবেন যে অনলাইনেও খুঁজে পাবেন না, কিংবা আপনি কোনো বইও খুঁজে পাবেন না বাংলাদেশে অ্যাভেলেবল বইয়ের মধ্যে। আমি জাস্ট বলছি, পত্ররন্ধ্র নিচে থাকলে এক নম্বর হচ্ছে প্রশোধন কম হয়, প্রশোধন কম হয়। ওকে, উপরের দিকে থাকলে কিন্তু প্রশোধন বেশি হবে। এর কারণ হলো সূর্যালোক পাতার উপরে পড়ে। উপরে পড়লে, উপরে যদি স্টোমাটা থাকতো তাহলে বেশি বেশি প্রশোধন হতো সূর্যালোক পড়ার সাথে সাথে। সো প্রশোধন কম হয় কারণ পাতার নিচের দিকে সূর্যালোক কম যায়। এবং আরেকটা কারণ আছে, সেটা হলো নিচের দিকে যদি এটা থাকে, সূর্যালোকের কারণে তো সেল ড্যামেজ হইতেই পারে, সেলের ক্ষতি হইতেই পারে সানলাইট এক্সপোজারের কারণে লং টাইমের জন্য। তো অন্য সেলগুলো ড্যামেজ হইলেও কিন্তু স্টোমাটা তখন নিচের থাকায় ড্যামেজ হচ্ছে না, তাহলে সূর্যালোক থেকে, ক্ষতি থেকে রক্ষা পাচ্ছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কারণ, বাইরে তো ধুলাবালি আছে তাই না, উড়ে বেড়াচ্ছে, তো ধুলাবালিগুলো এসে তো উপরে পড়ে। তো উপরে যদি ধুলাবালি পড়তো তাহলে পত্ররন্ধ্রগুলো সব ব্লক হয়ে যেত, না প্রশোধন হতো, না কার্বন ডাইঅক্সাইড নিতে পারতো, না অক্সিজেন বের করে দিতে পারতো। নিচে থাকার কারণে ধুলাবালি পড়ে না, প্রশোধন এবং গ্যাসিয়াস এক্সচেঞ্জ গুলা সুবিধা হয়, রাইট? তাহলে ধুলোবালি থেকে রক্ষা পায়, ধুলোবালি থেকে রক্ষা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেন নিচের দিকে আছে। এবার চলে আসি আমরা মাঝখানের টিস্যুগুলাতে। এই যে সেলগুলো দেখতে পাচ্ছেন এটাও প্যারেনকাইমা সেল, লম্বা লম্বা। এই গোল গোল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্যারেনকাইমা। তো গোল গোলগুলার মাঝখানে আন্তঃকোষীয় স্পেস অনেক বেশি, তাহলে এগুলা ভেতরে বাতাস আছে, এই জন্য এগুলোকে আমরা বলবো স্পঞ্জ। স্পঞ্জের ভেতরে যেমন ফাঁপা থাকে ওই রকম। তাহলে এটার নাম হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন দে আর পেলিসেড প্যারেনকাইমা। পেলিসেড প্যারেনকাইমা। পেলিসেড শব্দের অর্থ হলো পিলার বা স্টেক। স্টেক মানে কি? মাংসের একটা এরকম লম্বা পিণ্ড। ওকে, পেলিসেড শব্দের অর্থ কি? পিলার বা স্টেক। তো এগুলো তো পিলারের মতো, তাই না? এক একটা পিলারের মতো দাঁড়িয়ে আছে। তাহলে আমরা প্যারেনকাইমা দুইটা পেলাম। তো প্রশ্ন হলো যে দুই ধরনের প্যারেনকাইমা কেন পাতায় থাকে? দেখেন, স্পঞ্জি কিন্তু এদিক ওদিক দুই দিকে থাকতে পারে, পেলিসেড ওখানে এখানে দুই দিকে থাকতে পারে। তবে দুই ধরনের দিলে একটা চমৎকার বিন্যাস হয়। এই পাশে যদি কোনো গ্যাস প্রবেশ করে, গ্যাসগুলো কিন্তু খুব ইজিলি কিন্তু এটাতে যেতে পারে। আবার প্রশোধনের জন্য যে পানিগুলো বের হয় অন্যান্য কোষ থেকে, এই পানিগুলো কিন্তু খুব সহজেই এই স্পেসগুলোতে বের হয়ে আসতে পারে। তাহলে স্পঞ্জি দিলে সুবিধা হলো যে গ্যাসিয়াস কিংবা ভ্যাপর, বাষ্প যেগুলা ডিফিউশন গুলো বা চলে যাওয়াগুলো খুব সহজ হয়। আর উপরে এগুলো দেওয়ার কারণ হলো যে কোনো কিছু তারা প্রোটেক্ট করতে পারতেছে। দেখেন স্পেস প্রায় নাই বললেই চলে দুইটা কোষের মধ্যে। এই পাতাটার মধ্যে একটা দৃঢ়তা দিচ্ছে। তাহলে আমরা স্পঞ্জি কেন দিলাম? ব্যাপন সহজ হয়। কি কি ব্যাপন সহজ হয়? একটা হলো গ্যাস ব্যাপন, আর একটা হলো ওয়াটার ভ্যাপর, তাই না? ওয়াটার যেটা প্রশোধন হয়ে যাচ্ছে, এই পাশে এসে এই পাশে বের হয়ে যাচ্ছে। পেলিসেড কেন দিচ্ছি? পেলিসেড দিলে একটা সুবিধা হলো এই পাতাটা একটা দৃঢ়তা পায়। কি দৃঢ়তা? আপনারা একটা পাতার মধ্যে যদি এই ধরনের কোষ দেন, পাতাটা অনেক লুজ হবে,
পাতাটা ধাক্কা লাগলে ভেঙে যাবে, পাতাটা এরকম হয়ে থাকবে। তো এক্সট্রা যখন আপনি এই ধরনের দিবেন, কোনো ধরনের স্পেস নাই, এই পাতাটা একটা দৃঢ়তা পাবে। এগুলার জন্য পাতাটা কি হবে, একটু ফ্লেক্সিবিলিটি পাবে, বাট এগুলোর জন্য পাতাটার সাথে সাথে একটু দৃঢ় হবে। ফ্লেক্সিবিলিটি এবং দৃঢ়তা দুইটা কিন্তু আমরা এনশিওর করলাম। এটা দিয়ে আমরা স্থিতিস্থাপকতাটা দেখলাম, আর এটাতে আমরা একটু দৃঢ়তা দিচ্ছি, যেন পাতাটা অতটা স্থিতিস্থাপক বা অতটা নরম না হয় যে পড়ে গেল আর উঠলো না, রাইট? তো এইটা দ্বারা একটা পাতা নরম হয়, আর এইটা পাতা দ্বারা একটা দৃঢ় হয়। তো নরম দৃঢ় দুইটা মিলে একটা এভারেজ পয়েন্টে থাকবে। ওকে, তাহলে পেলিসেড প্যারেনকাইমার আমরা একটা কাজ শিখলাম। এবং পেলিসেড প্যারেনকাইমায় কোষগুলো কিন্তু আকারে বড়, তাহলে এই কোষগুলোতে ক্লোরোফিল বেশি। কি বেশি? ক্লোরোফিল বেশি। তো সালোক সংশ্লেষণ এরা এবং এরা যদি করে, সালোক সংশ্লেষণ কিন্তু পেলিসেড প্যারেনকাইমাটা বেশি করতে পারে, তাই তো? একই সাথে সে দৃঢ়তা দিচ্ছে পাতাকে, আবার ক্লোরোপ্লাস্ট বেশি ধারণ করে সে বেশি বেশি কি করছে? সালোক সংশ্লেষণ করছে। আরো একটা জিনিস, স্টোরেজ ফাংশন। একটা পাতার সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাই অক্সাইড লাগবে, কার্বন ডাই অক্সাইড সঞ্চয়। তো কার্বন ডাই অক্সাইড যদি আসে এগুলা দিয়ে, এরা কিন্তু বেশি কার্বন ডাই অক্সাইড ধরে রাখতে পারবে। তাহলে বেশি কার্বন ডাই অক্সাইড যদি এরা ধরে রাখে পেলিসেড গুলা, তাহলে সালোক সংশ্লেষণে বেশি বেশি কি পাবেন? সালোক সংশ্লেষণে বেশি বেশি আপনি শর্করা পাবেন। তো যাই হোক না কেন, দুই ধরনের ক্ষেত্রেই ক্লোরোপ্লাস্ট আছে, এদের বেশি এদের কম। দুইটাই কার্বন ডাই অক্সাইড সঞ্চয় করে, এরা কম এরা বেশি। দুইটাই সালোক সংশ্লেষণ করে, এরা বেশি করে এরা কম করে। বাট ব্যাপনের ক্ষেত্রে সুবিধা এটার ক্ষেত্রে ব্যাপনের সুবিধাটা একটু কম। আরেকটা ব্যাপার হচ্ছে যে এরা পাতাকে ফ্লেক্সিবল করে, আর এরা পাতাকে দৃঢ় করে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি এই কোষগুলা কি? এই কোষগুলো প্যারেনকাইমা কোষ। এই কোষগুলো প্যারেনকাইমা কোষ, ওরা ওইগুলোতেই জড়িত। তাহলে আমরা পাতা দেখতেছি, পাতার এটা উপরের পৃষ্ঠ, এটা হচ্ছে নিচের পৃষ্ঠ, নিচের দিকে স্টোমাটা আছে। তো প্রশ্ন হলো, এই পাশে কার্বন ডাই অক্সাইড আসতেছে, এসে এই পত্ররন্ধ্রতে প্রবেশ করলো, করে হয়তো বা এখানে গেল কিংবা এগুলোতে গেল, গিয়ে সবাই কি করলো? ধরা যাক এই কোষ ফুড ক্রিয়েট করলো। কি ক্রিয়েট করলো? ফুড, গ্লুকোজ। তাহলে প্রশ্ন হলো, গ্লুকোজটা সাথে সাথে তো ট্রান্সপোর্ট করে দিতে হবে। যদি কখনো রাখে, আমরা আজকে শিখবো যে পাতা চাইলে কিন্তু কিছুক্ষণের জন্য স্টার্চ বা শর্করা জমা রাখতে পারে। এই কোষগুলোতে কিন্তু কার্বন ডাই অক্সাইডের মতো শর্করা জমা থাকে, মাথায় থাকবে? আচ্ছা, তাহলে আমরা চলে আসি এই জায়গায়। এই কোষটা ধরা যাক, কিংবা এই কোষটা ফুড ক্রিয়েট করছে, গ্লুকোজ। এই গ্লুকোজটা কি করে? এই যে সার্কুলার যে কোষগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পার করে এই যে এঁকে দেয়। এগুলোর নাম হচ্ছে ফ্লোয়েম। এগুলোর নাম কি? ফ্লোয়েম। আর আমরা তো জানি এই কোষগুলো যদি ফ্লোয়েম হয়, তারা এই ফুডটা নিয়ে সুক্রোজ বানিয়ে সারা শরীরে চলে যাবে। তাহলে এখানকার গ্লুকোজটা এই চারপাশের আবরণটা ভেদ করে এটাতে যাবে ফ্লোয়েমে, ফ্লোয়েম সারা দেহে নিয়ে যাবে। আবার দেখেন, সালোক সংশ্লেষণের জন্য এই পাতার তো পানির দরকার। তাহলে মূল থেকে জাইলেমের মাধ্যমে পানি আসবে। এই যে যেগুলা দেখতে পাচ্ছেন এই কালারের, এগুলো হচ্ছে জাইলেম। কি এগুলা? জাইলেম। তাহলে এই জাইলেমটা কি করবে? এই জাইলেমটা যখন জল নিয়ে আসবে, এসে আশেপাশকে দিয়ে দিবে, তোমরা জল নাও, কাজ করো। তাহলে আমরা বুঝলাম যে পাতার মধ্যে জাইলেম ফ্লোয়েমও আছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে চারপাশে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এইটা কি? এই যে সার্কুলারে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এইটা কি? এটা খুবই ইউনিক একটা ক্যারেক্টার। এটা আমরা উদ্ভিদ শারীরতত্ত্বে গিয়ে বিস্তারিত শিখবো, বাট আজকে আমরা টিস্যু চ্যাপ্টারে যতটুকু শেখা লাগে ততটুকু শিখবো। কি সেটা? এই চারপাশে যেটা আছে এটাকে আমরা বলবো বান্ডল শীথ। কি বলবো? বান্ডল শীথ। আপনারা তো জানেন বান্ডল মানে হচ্ছে ভাস্কুলার টিস্যু, জাইলেম ফ্লোয়েম। এই যে জাইলেম ফ্লোয়েম একসাথে আছে, তাহলে তারা বান্ডল। এই বান্ডলকে যেহেতু তারা আবৃত করে আছে, তাহলে তারা শীত। শীত মানে কি? আবরণ। তাহলে আবার বলেন, এই ভাস্কুলার বান্ডল জাইলেম ফ্লোয়েমকে আবৃত করে যে কোষগুলো আছে, তাদের নাম কি? বান্ডলের আবরণ বা বান্ডল শীত। এই যে এগুলো হচ্ছে বান্ডল শীত। আপনারা তো C3, C4 এর কথা শুনছেন না? যখন খুব আলো হয়, যখন খুব বেশি সূর্য আলোক থাকে, খুব তাপমাত্রা থাকে, তখন কিন্তু এই কোষগুলোর মধ্যে আর C3 চক্র বা কেলভিন চক্র ঘটে না। তখন এই পুরো চক্রের ব্যাপারটা এই কালো কোষগুলোর মধ্যে ঘটে, বান্ডল শীতে ঘটে। এটা আমরা উদ্ভিদ শারীরতত্ত্বে গিয়ে শিখবো। এখন প্রশ্ন হলো, এই বান্ডল শীত কোত্থেকে আসলো? বান্ডল শীত কোথা থেকেও আসে নাই। আমি জাস্ট যখন তোমাদের পেরিসাইকেল পড়িয়েছি, পেরিসাইকেলের ভিডিওটা আবার দেখবা, পেরিসাইকেল যখন পড়িয়েছি তখন বলছিলাম যে প্রোকেম্বিয়াম থেকে আমরা
প্রাইমারি জাইলেম এবং ফ্লোয়েম পাই, মানে জাইলেম ফ্লোয়েম পাই। এবং প্রোক্যাম্বিয়াম থেকে আরেকটা জিনিস আছে, দ্যাট ইজ কল্ড পেরিসাইকেল। কি? পেরিসাইকেল। হোয়াট ইজ পেরিসাইকেল? ভাস্কুলার টিস্যুগুলো আছে না কাণ্ড এবং মূলে মাঝখানে, স্টিলি, তো এই ভাস্কুলার টিস্যু চারপাশ জুড়ে একটা সাইক্লিক একটা থাকে না, এন্ডোডার্মিসের জাস্ট নিচের সার্কেলটা, দ্যাট ইজ কল্ড পেরিসাইকেল। প্রিয় স্টুডেন্ট, এই জিনিসটার নাম হচ্ছে পেরিসাইকেল। তাহলে বলেন তো, পাতায় যে পেরিসাইকেল থাকে তার নাম কি? পাতায় যে পেরিসাইকেল থাকে তার নাম বান্ডল শীথ। এই যে চারপাশে সাইক্লিক হয়ে আছে, পেরিসাইকেল। তাহলে আজকে আমরা জানলাম বান্ডল শীথের আর এক নাম হলো পেরিসাইকেল। স্টুডেন্টরা এটা ফার্স্ট টাইম জানতেছে, আজকে আমি এটা জানাইলাম। সো আশা করছি যখন আপনাদের মধ্যে ভিডিওগুলো স্প্রেড হবে তখন আপনারা এটা শিখে ফেলবেন যে বান্ডল শীথ আসলে পেরিসাইকেল। আচ্ছা, তো মনে রাখবেন, আমি পেরিসাইকেল পড়ানোর সময় বলছি যে বইয়ে কিন্তু বলে নাই যে পেরিসাইকেল গুলো প্যারেনকাইমা শুধু। আমি বলছিলাম পেরিসাইকেল গুলো প্যারেনকাইমা কোষ, তারপরে কোলেনকাইমা স্ক্লেনকাইমা হতে পারে। তো পেরিসাইকেল গুলা প্যারেনকাইমা, এটার একটা প্রমাণ হচ্ছে এই পেরিসাইকেল গুলো সালোক সংশ্লেষণ করতে পারে। সালোক সংশ্লেষণ কোন কোষে? জীবিত কোষে। আর জীবিত কোষ কোনটা? ফাংশনাল কোষ কোনটা? প্যারেনকাইমা, নট কোলেনকাইমা স্ক্লেনকাইমা। তাহলে পেরিসাইকেল হচ্ছে প্যারেনকাইমা, এবং পেরিসাইকেলটাকে পাতায় বলা হয় বান্ডল শীথ। কেন বান্ডল শীথ বলে? কারণ বান্ডলের চারপাশে এসে থাকে। আশা করছি আমি মেজোফিল সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি। পড়লাম তো মেজোফিল, কিন্তু মেজোফিল কি এটা তো শিখলাম না। এখন আমরা দেখি হোয়াট ইজ মেজোফিল। মেজোফিল বানানটা দেখেন, PHY-L। মেজো মানে হচ্ছে মিডল, মেজো মানে মিডল, ফিল মানে হচ্ছে পাতা। PHIL না, PHY-L, ফিল মানে হচ্ছে পাতা। তাহলে পাতার মিডলের কোষগুলাকে কি বলে? মেজোফিল। পাতার মিডলের কোষগুলাকে কি বলে? মেজোফিল। তাহলে মিডলের কোষ কোনগুলো আমরা এবার দেখব, বাদ দেওয়া শুরু করবো আমরা এক এক করে। এইটা বাদ দেন, এই যে এইটা, এই লেয়ারটা, দেয়ার এপিডার্মিস। তাহলে আমরা এপিডার্মিস বাদ দিলাম, এপিডার্মিস বাদ দিলাম, এবং ভাস্কুলার বান্ডল আমরা বাদ দিলাম। একটা পাতার যদি আপনি এপিডার্মিস দুইটা বাদ দেন, মাঝখানে কে থাকে? এরা সবাই মেজোফিল। এপিডার্মিসটা বাদ দেন, পাতার মাঝখানে, এই যে পাতার মাঝখানে যে থাকে তারাই মেজোফিল। খালি এখান থেকে আপনি ভাস্কুলার বান্ডলটা বাদ দিবেন, জাইলেম এবং ফ্লোয়েম। ওকে, জাইলেম ফ্লোয়েম বাদ দিবেন, কিন্তু পেরিসাইকেলটা কিন্তু নিতে হবে। তাহলে আমরা এক এক করে চলে আসি মেজোফিলে কি আছে। মেজোফিল মানে হচ্ছে মিডলে যে থাকে। তাহলে এপিডার্মিস বাদ। তাহলে পরের পয়েন্টটা কি? পেলিসেড প্যারেনকাইমা। পরটা কি? স্পঞ্জি প্যারেনকাইমা। তারপরেরটা কি? এইটা বান্ডল শীথ। তাহলে পেলিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা বা এই প্যারেনকাইমাগুলো আর বান্ডল শীথ, এরা মিলে হচ্ছে মেজোফিল। এরাই পাতার মাঝখানে থাকে। প্রশ্ন আসে, পাতার মাঝখানের টিস্যুকে কি বলা হয়? মেজোফিল। আচ্ছা, এবার বলেন তো, এটা এপিডার্মাল টিস্যু বাদ দিছি, এটা এপিডার্মাল টিস্যু বাদ দিছি, এই দুটো ভাস্কুলার টিস্যু বাদ দিছি। তাহলে একটা উদ্ভিদের যদি এপিডার্মাল টিস্যু এবং ভাস্কুলার টিস্যু বাদ দেন, বাকি যারা থাকে তাদেরকে কি বলা হয়? গ্রাউন্ড টিস্যু, রাইট? তাহলে মেজোফিলের আরেক নাম কি? মেজোফিলের আরেক নাম হচ্ছে গ্রাউন্ড টিস্যু বা ভিত্তি টিস্যু, তাই না? আমরা তো জানি উদ্ভিদের টিস্যু তিন ধরনের, এপিডার্মাল, ভাস্কুলার আর গ্রাউন্ড। তো আমরা এপিডার্মিস দুটো বাদ দিলাম, মাঝখানে এটা বাদ দিলাম, আর কি রইল? গ্রাউন্ড টিস্যুটা রইল। তাহলে পরীক্ষা এভাবেও কিন্তু আসে, পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? মেজোফিল। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? মেজোফিল। পাতার ভিত্তি টিস্যুকে কি বলে? মেজোফিল। পাতার মেজোফিল আসলে কি জিনিস? ভিত্তি টিস্যু বা গ্রাউন্ড টিস্যু, নট ভাস্কুলার টিস্যু, নট এপিডার্মাল টিস্যু। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মেজোফিল সম্পর্কে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।